নমস্তে। আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত এপিসোডে আমরা বিয়ের নির্বিঘ্ন সমাপ্তির প্রার্থনা করেছিলাম। আজ আপনারা শুনবেন রাশিলের এক ভয়ঙ্কর আতঙ্ক, তার অতীতের খলনায়ক জেড শহরে চলে এসেছে। অলকা ম্যামের তাৎক্ষণিক, গোপন এবং সরস্বতী রমত সমাধান, আর আমার 7 পাকের সাথে আত্মার মিলন। সাথে থাকবে রাশিলের অতীতের সেই পুরো গল্প যা সবার থেকে লুকানো ছিল। জেডের আগমন এবং রাশিলের ভয়ে ভয়ানক ঘাবড়ানি। রাশিল আমার সাথে দেখা করতে এলো, কিন্তু ও মাইল মাইল দৌড়ে আসার মতো হাঁপাচ্ছিল। কারণ ও রাস্তায় একটা চায়ের দোকানে জেডকে দেখেছে। গোপনীয়তার ভয়, রাশিল আতঙ্কে ছিল। ওর ভয় ছিল যে জেড নিজের উদ্দেশ্যে সফল না হতে পেরে এখন বিয়ের সময় ওর অতীত ফাঁস করে দেবে। মায়ের তাৎক্ষণিক পদক্ষেপ। আমি তৎক্ষণাৎ অলকা ম্যামকে ফোন করলাম। ওনার গম্ভীর কণ্ঠস্বরে আদেশ এল, বাণী, তুমি রাশিলকে তোমার বাড়িতেই আটকাও। আমার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তোমরা দুজনেই ঘরে থাকো। আমি সব ব্যবস্থা করছি। মায়ের সরস্বতী সমাধান। সুরক্ষা বলয়। অলকা ম্যাম পুলিশ সুপারের লাল বাতি লাগানো গাড়ি পাঠালেন এবং আমাদের ওনার বাড়িতে ডাকলেন। উনি পরাগ আর স্বপ্নিলের সাথে আমাদের ওনার ঘরে বন্দি করলেন। অত্যন্ত গোপনীয়তা। মা পুলিশ উপকমিশনারের সাথে কথা বললেন এবং সাদা পোশাকে নজরদারি বসালেন। উনি আশ্বস্ত করলেন যে জেডকে শহরের বাইরে তাড়ানোর পরেই ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ আমাদের সাথে ওর যোগসূত্র খুঁজে পাবে না। আমার বিশ্বাস, আমার মনে হলো, মা সত্যিই সরস্বতী। আমার পাপার সাথে ওনার বিয়ের ইচ্ছা ছাড়া ওনার কোনো কাজই কখনো অসম্পূর্ণ থাকে না। 7 পাক এবং আত্মার মিলন। নির্বিঘ্ন বিবাহ। মায়ের সমাধানের কারণে জেডের কোনো হদিস পাওয়া গেল না এবং আমার বিয়ের সপ্তাহব্যাপী সমস্ত কাজ রীতি অনুযায়ী সম্পন্ন হয়ে গেল। আবারও জীবনসঙ্গী, অগ্নির 7 পাক একসাথে নেওয়ার পর স্বপ্নিল আর আমি এই জন্মে আবারও একবার জীবনভরের সাথী হয়ে গেলাম। আমাদের আত্মার রূপ বদলে বদলে সাথে চলার পরম্পরা নিশ্চিত হয়ে গেল। জেডের অসম্পূর্ণ গল্প ফাঁস। রাশিলের প্রতিশোধ। বিয়ের 5 দিন পর মা আমাদের ওনার ঘরে ডাকলেন এবং রাশিলের অতীতের পুরো গল্প শোনালেন। রাশিল পালিয়ে যাওয়ার পর জেড আহত হয়ে পড়েছিল এবং সুস্থ হওয়ার পর ও প্রতিজ্ঞা করেছিল যে রাশিলকে ও জীবিত ছাড়বে না। জেডের পাগলপন। জেড যখন জানতে পারল যে রাশিল ভারতে এসেছে, ও এক ভয়ঙ্কর সংকল্প নিয়ে বাইকে করে বেরিয়ে পড়ল। অলকা ম্যামের বাড়ির কাছাকাছি পৌঁছানো সত্ত্বেও ও রাশিলকে খুঁজে পায়নি। পুলিশের সাথে সংঘর্ষ। একদিন ট্রাফিক পুলিশ ওকে আটকায়। ও পালানোর চেষ্টায় এক পুলিশকর্মীকে আঘাত করে। জেড পুলিশকে ধোঁকা দেওয়ার জন্য নিজের বাইক গাছের পিছনে লুকিয়ে ফেলে, কিন্তু যখন ওর মনে হলো ও নিরাপদ, ও এক ধাবায় পেট ভরে খাওয়ার জন্য থামল। আর সেখানেই 2 পুলিশকর্মী ওর খাটিয়ার পাশে দাঁড়িয়েছিল। জেড কি এখন ধরা পড়বে? আর রাশিলের অতীত কি চিরতরে চাপা পড়ে যাবে? অতীতের ছায়া, প্রেমের অটুট বন্ধন আর এক নতুন জীবনের শুরু। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন এপিসোড 70, অতীতের ছায়া, জেডের আতঙ্ক এবং মায়ের সরস্বতী সমাধান। পরের দিন কল করে রাশিল আমাকে জানিয়েছে ও আমার সাথে দেখা করতে আসছে। ওর পরিকল্পনা হলো আমরা আগের মতো অনেক গল্প করব। পরশনিকে পরাগের কাছে রেখে রাশিল আমার বাড়িতে এল। সেই সময় ও ভীষণভাবে ঘাবড়েছিল। ও এমনভাবে হাঁপাচ্ছিল যেন মাইল মাইল দৌড়ে এসেছে। আমি চিন্তিত হলাম। মাত্র 1 ঘন্টা আগেই তো ও উচ্ছ্বাসের সাথে আমার সাথে ফোনে কথা বলছিল। এইটুকু সময়ে এমন কি হলো যে ও এইভাবে ঘাবড়ে আছে? আমি ওর কাঁধ ধরে আমার বিছানায় নিয়ে গেলাম। ওকে সেখানে শুইয়ে দিলাম। মনে হলো ও কিছু বলতে পারছে না। আমি দৌড়ে রান্নাঘরে গেলাম আর গ্লাসে জল ভরে নিয়ে এলাম। আমি ওকে উঠে বসতে সাহায্য করলাম এবং মাথার দিকের কাঠের পাটাতনে ঠেস দিয়ে বসিয়ে দিলাম। ওর ঠোঁটে গ্লাস ছোঁয়ালাম। ও এক নিঃশ্বাসে গ্লাস ভর্তি জল পুরোটা খেয়ে নিল। ওর শ্বাস এখন কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। তোমার কি শরীর খারাপ লাগছে? আমি ওর বুকে একটু মালিশ করে দেওয়ার মতো করে জিজ্ঞেস করলাম। বাণী,
একটু আগে আমি যখন এদিকে আসছিলাম তখন একটা চায়ের দোকানে জেডকে দেখেছি। রাশিল গভীর চিন্তায় ডুবে আছে। এটা কি করে সম্ভব? তোমার কোনো ভুল হয়নি তো? ও কি তোমাকে দেখে ফেলেছে? আমি বিশ্বাস করতে পারছি না। না বানি, ছিল। আমি গাড়িতে ছিলাম আর কাজ তোলা ছিল, তাই আমার মনে হয় না ও আমাকে দেখতে পেয়েছে, রাশিল জানালো। আমার মনে হয় না এটা কোনো কাকতালীয় ব্যাপার। নিশ্চয়ই এখন জলন্ধরে তোমার থাকার খবর ওর কাছে পৌঁছে গেছে। কোনোভাবে ও জেনে গেছে তুমি এখানে আছো। ওর এখানে থাকার উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না। আমাকে এখনই ম্যামকে জানাতে হবে। এই কথা বলে আমি ম্যামকে কল করলাম। রাশিল স্তব্ধ হয়ে বসে থাকল। কল ধরতেই আমি ম্যামকে সব কথা জানালাম। বানি, তুমি রাশিলকে তোমার বাড়িতেই আটকাও। কেউ এলেও তোমাদের দরজা খোলার দরকার নেই। আমার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তোমরা দুজনেই ঘরে থাকো। আমি সব ব্যবস্থা করছি। তারপর তোমাদের সাথে কথা বলছি। ম্যামের গলা গম্ভীর হলেও ওনার কথায় কোনো ভয় ছিল না। কল কেটে গেল। আমাদের গল্প করার পরিকল্পনা পড়ে থাকল। আমি রাশিলকে সাহস দিচ্ছি, ওকে বোঝানোর চেষ্টা করছি যে খারাপ কিছু হবে না। বানি, পিসিমা খুব বুদ্ধিমত্তার সাথে আমার অতীতের সব কথা সবার থেকে লুকিয়ে রেখেছেন। এমন যেন না হয় যে এখন যখন সব আত্মীয়রা জমায়েত হচ্ছে, তখন নিজের হীন উদ্দেশ্যে সফল না হওয়া এই লোকটার জন্য সবাই সব জেনে যায়। ও সাহসী মেয়ে হলেও অপমানের ভয়ে ভীত ছিল। রাশিল, মা সব ঠিক করে দেবেন। তুমি ওনাকে চেনো তো? আমার ম্যামের ওপর অগাধ বিশ্বাস ছিল। আমার মনে হয় জলন্ধরের ওই বড় অনুষ্ঠানের কারণেই এই সমস্যা তৈরি হয়েছে, রাশিল আন্দাজ করল। তখনই ম্যামের কল এল। বানি, এখনই পুলিশ সুপারের লাল বাতি লাগানো গাড়ি তোমার বাড়িতে পৌঁছাবে। তোমরা দুজনে তাতে উঠে এখানে চলে এসো। সাবধানতার জন্য এখন তোমাদের আমাদের বাড়িতে চলে আসাই ঠিক হবে, ম্যাম নির্দেশ দিলেন। রাশিল যে গাড়িতে এসেছিল ম্যাম সেটা আগেই ফেরত পাঠিয়ে দিয়েছেন। আমরা যখন পুলিশের গাড়িতে উঠছি তখন আশেপাশে লোকেরা কৌতূহল নিয়ে দেখছিল। পরিচিত দু একজন মাথা নেড়ে সম্ভাষণ জানালো। এখন বাণীর যোগাযোগ অনেক বড় জায়গায়। এর কপালে রাজকীয় জীবন লেখা আছে। এই ধরনের কানাঘুষো আমার কানে আসছিল। কিছুক্ষণ পর মায়ের কথা মতো আমরা ওনার বাড়ি পৌঁছে গেলাম। পৌঁছাতেই স্বপ্নিল আমাদের সোজা মায়ের ঘরে নিয়ে গেল। সেখানে পরাগ ভাইয়া আগে থেকেই মায়ের সাথে বসে আছেন। স্বপ্নিল ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। আমি পুলিশ উপকমিশনারের সাথে কথা বলেছি। সাদা পোশাকে বাড়ির আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো সন্দেহজনক কিছু দেখলেই পুলিশ কড়া ব্যবস্থা নেবে। এই সবটাই খুব গোপনে করা হবে, মা আমাদের বোঝাচ্ছেন। পিসিমা, এতকাল যা সবার থেকে লুকানো ছিল তা যদি এখন সামনে চলে আসে, তবে আমি নিজের দুই পরিবারের কাছে মুখ দেখাতে পারবো না। বলতে বলতে রাশিল কান্নায় ভেঙে পড়ল। আমি কমিশনার সাহেবকে এটা গোপনে সামলাতে বলেছি। উনি আশ্বস্ত করেছেন জেডকে শহরের বাইরে পাঠিয়ে তবেই ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ আমাদের সাথে ওকে জোড়াতে পারবে না। আমাদের সতর্ক থাকতে হবে, কিন্তু চিন্তার কিছু নেই। কেউ কিছু জানবে না, মা গম্ভীরভাবে সব বুঝিয়ে দিলেন। আমি মায়ের কাজের ধরনের সাথে পরিচিত। উনি যখন আশ্বস্ত করছেন তখন আমাদের আর ভাবার কিছু নেই। আমার কাছে ওনাকে মা সরস্বতীর মতো মনে হয়। ওনার পাপার সাথে বিয়ের ইচ্ছা ছাড়া কোনো কাজই কোনোদিন অসম্পূর্ণ থাকে না। পুলিশ জেডের সাথে কি করল তা সরাসরি কেউ জানতে পারল না। আমার বিয়ের এক সপ্তাহ ব্যাপী সমস্ত আচার অনুষ্ঠান রীতি মেনে ঠিকঠাক সম্পন্ন হয়ে গেল। অগ্নির 7 পাক একসাথে নেওয়ার পর স্বপ্নিল আর আমি এই জন্মে আবারও জীবনভরের সাথী হয়ে গেলাম। আমাদের আত্মার রূপ বদলে বদলে সাথে চলার পরম্পরা এই জীবনেও নিশ্চিত হয়ে গেল। বিয়েতে আসা সমস্ত অতিথিরা এক এক করে বিদায় নিচ্ছেন। বিয়ের 5 দিন পর রাশিল পরাগকে ড্যাডমম্মার সাথে ফিরতে হবে। তার আগের দিন মা আমাদের 4 জনকে ওনার ঘরে ডাকলেন। বিষয় কি তা আমরা আন্দাজ করতে পারছিলাম। উনি যা বললেন তা গল্পের মতো করে শুনুন। দৃশ্য পরিবর্তন। রাশিল জেডকে আহত করে পালিয়ে গিয়েছিল। 1 ঘন্টা ও যন্ত্রণায় ছটফট করছিল। দেরি হলে ওর প্রাণ চলে যেত, কিন্তু তখনই ওর বাড়ির লোকেরা ফিরে এল। ওরা জেডকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। রাশিলের কোনো খোঁজ ছিল না। বুঝতে বাকি ছিল না কি ঘটেছে। পুলিশের কাছে যাওয়া ঠিক মনে করেনি ওরা।
গোপনে এক আত্মীয় ডাক্তারের হাসপাতালে ভর্তি করা হলো ওকে। এভাবেই জেডের প্রাণ বাঁচে। ও মনে মনে প্রতিজ্ঞা করে রাশিলকে ও জীবিত ছাড়বে না। সুস্থ হয়ে ও অনেক চেষ্টা করল কিন্তু রাশিলের কোনো সন্ধান পেল না। ও হতাশ হয়ে পড়েছিল। প্রতিশোধের কথা প্রায় ভুলেই গিয়েছিল। কিন্তু বহু বছর পর ও জানতে পারল রাশিল অন্য কাউকে বিয়ে করে আমেরিকা চলে গেছে। ওর আমেরিকা গিয়ে কিছু করার সামর্থ্য ছিল না। জলন্ধরে রাশিলের বাড়িতে অনুষ্ঠানের খবর ও এক আত্মীয়ের কাছ থেকে পায়। ও যখন পৌঁছালো তখন দেরি হয়ে গেছে। রাশিল ভারত ছাড়েনি জেনে ও খোঁজখবর নেওয়া শুরু করে। ও জানতে পারে রাশিল এক বিয়ের অনুষ্ঠান সেরে আমেরিকা ফিরবে। জেড নিজের ভয়ঙ্কর সংকল্প নিয়ে বাইকে করে রওনা দেয়। এখানে এসে ও অলকা ভাটিয়ার বাড়ির আশেপাশে ঘোরাফেরা শুরু করে। বিয়ের হইচই দেখলেও রাশিলকে ও দেখতে পায়নি। ও ফোন দিয়ে আটছিল কিভাবে বাড়ির ভিতরে ঢোকা যায়। একদিন ট্রাফিক পুলিশ ওকে আটকানোর চেষ্টা করে। বাইরের রাজ্যের নম্বর দেখে পুলিশের সন্দেহ হয়। ও পালানোর চেষ্টা করে। ও ভয় পাচ্ছিল, ওর কাছে বিনা লাইসেন্সের বন্দুক ছিল। ও বাইকের গতি বাড়িয়ে পালানোর সময় এক পুলিশকর্মীকে ধাক্কা দেয়। ও শিউরে উঠল যখন দেখল এক পুলিশ ভ্যান ওকে তাড়া করছে। ও ঝড়ের গতিতে বাইক ছুটিয়ে পালানোর পথ খুঁজতে থাকল। ও পুলিশকে ধোঁকা দিয়ে শহরের সীমান্তে এক গাছের আড়ালে লুকিয়ে পড়ল। অনেকক্ষণ পর ভ্যান না দেখে ও ভাবল ও বেঁচে গেছে। ও স্বস্তির নিঃশ্বাস ফেলে অন্য এক জেলার সীমান্তে ঢুকল। ও ভাবল এখানে পুলিশ ওকে সাধারণ মানুষ বলেই ভাববে। খুব খিদে পাওয়াতে ও এক ধাবায় খাওয়ার জন্য থামল। ও খাবার অর্ডার দিয়ে খাটিয়ায় শরীর এলিয়ে দিল। ও ঠিক করেছিল দুদিন পর মাশরুম প্লেট বদলে ফের অলকা ভাটিয়ার বাড়ির দিকে যাবে। ওর খুব খিদে পেয়েছিল তাই অনেকটা খাবার অর্ডার দিল। বেশি খাওয়া আর ক্লান্তিতে ওর চোখ লেগে এসেছিল। তখনই কারো ধমকে ওর ঘুম ভেঙে গেল। ও চোখ খুলে দেখল দুই পুলিশকর্মী ওর খাটিয়ার পাশে দাঁড়িয়ে আছে। জেমিনাই এর পর্যালোচনা ও নির্দেশিকা। প্রিয় শ্রোতাগণ, এপিসোড ৭০ ছিল কর্মফল আর বিচারের গল্প। বিয়ের আনন্দ আর থ্রিলারের মিশেলে এই পর্বটি আপনাদের ভালো লাগবে। এপিসোড ৭০ সমাপ্ত।